অসিত ডিজাইন চ্যানেল থেকে সকলকে আবারও স্বাগত জানাই। আবার একটি নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির জন্য 2024-2025 অর্থ বছরে রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির জন্য সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত অটিস্টিক উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের আবেদনপত্র দাখিল ও অগ্রায়ন। অর্থাৎ রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির জন্য প্রতি বছর যে আবেদনটা নেওয়া হয় সেই আবেদনটা 2024-25 অর্থ বছরে 13/1/2025 খ্রিস্টাব্দ তারিখে একটা পরিপত্র জারি হয়েছে বা নোটিশ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। এখানে কিছু সুস্পষ্টভাবে কিছু বলে দিয়েছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কার্যালয়ে এই সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হয় না। তাই শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র দাখিল প্রেরণ করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই ঢাকা কার্যালয়ে এই সংক্রান্ত আবেদন গ্রহণ করে না। এটা আবেদনটা গ্রহণ করবে শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠানের নিকট আবেদন জমা দানের শেষ তারিখ 17/3/2025। এখানে দেখাচ্ছে 17/3/2025 তারিখে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে জমা দিবে এবং প্রতিষ্ঠান কর্তৃক আবেদন তো সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অগ্রায়নের শেষ তারিখ 24/3/2025 খ্রিস্টাব্দ তারিখে। অর্থাৎ রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির আবেদনের জন্য শিক্ষার্থীদেরকে 17 তারিখের ভিতরে আবেদনটা করতে হবে এবং প্রতিষ্ঠান কর্তৃক এটা 24/3/25 তারিখের ভিতরে আঞ্চলিক কার্যালয়ে অগ্রায়ন করবে। এখন এখানে দুটো ফর্ম কিন্তু দিয়েছে, এখানে দুটো ফর্ম অবশ্য দিয়েছে। এখানে বলতেছে যে আগামী 24/3/2025 তারিখের মধ্যে ষষ্ঠ হতে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাপ্ত আবেদনপত্রসমূহ ঢাকা, মিরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেটে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ে এবং একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন প্রণত বর্ণিত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে অজ্ঞান বা প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানরা 24/3/25 তারিখের ভিতরে যে নিজস্ব যে আঞ্চলিক অধিদপ্তরে সেখানে অগ্রায়ন করবে এবং প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আবেদন করবে। শিক্ষার্থীরা আবেদন 17/3/2025 তারিখের ভিতরে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে ফর্ম সংগ্রহপূর্বক উক্ত ফর্ম নির্ভুলভাবে পূরণ করে তথ্য ফর্মে উল্লেখিত শর্তাবলী মোতাবেক প্রয়োজনীয় প্রমাণক কাগজ সহ তথ্যাদি নিজ নিজ প্রতিষ্ঠানে জমা প্রদান করবে। এটা ছিল শিক্ষার্থীদের জন্য। এখন দুটো ফর্ম অবশ্য দিয়েছে। এই দুটো ফর্ম আমার কমেন্ট বক্সে আমি ডিসক্রিপশন বক্সে আমি দুটো ফর্ম কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা এই ফর্মটা চেক করে নেবেন, অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকেও। এছাড়াও আপনারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ বোর্ড হতে উক্ত আবেদন ফর্ম ডাউনলোডপূর্বক শিক্ষার্থীদের মাঝে বিতরণ সংগ্রহ করা যাবে। অর্থাৎ এই সংযুক্তি দিচ্ছে আবেদন ফর্ম নং 1 ও আবেদন ফর্ম নং 2। অর্থাৎ ষষ্ঠ হতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফর্ম নং 1 ও ফর্ম নং 2 হচ্ছে একাদশ থেকে ডিগ্রি পর্যন্ত এদের শিক্ষার্থীদের জন্য ফর্ম নং 2। এখন আমি আপনাদেরকে একটু ফর্মটা দেখাই। প্রথমে যে ফর্মটা দিচ্ছে এখানে যে ফর্ম নং 1 সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফর্ম। এখানে বলছে যে বৃত্তির ক্যাটাগরি বা সম্প্রদায়ের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। এখানে আপনি স্পষ্ট অক্ষরে আপনার আবেদনকারীর নাম বা সম্প্রদায়ের নাম লিখবেন। সম্প্রদায়ের নামটা এখানে স্পষ্ট অক্ষরে লিখবেন। আবেদনকারীর ছবি আঠা দিয়ে লাগিয়ে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পরে সত্যায়িত করতে হবে। আবেদনকারীর যে ছবি এখানে লাগাতে হবে, এখানে ছবিটা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত করতে হবে। এখানে তারপরে একদম অর্থ বছর দিতে হবে। ষষ্ঠ হতে দশম শ্রেণীর উপবৃত্তি ফর্মে এখানে অর্থ বছর 2024-25 তফসিলে এখানে কিন্তু লেখা আছে। আচ্ছা, তারপর বরাবর উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা আপনার অঞ্চল খুলনা অঞ্চল হলে খুলনা অঞ্চল, ঢাকা অঞ্চল হলে ঢাকা অঞ্চল, রাজশাহী অঞ্চল হলে রাজশাহী অঞ্চল, এভাবে দিতে হবে। মাধ্যম হচ্ছে প্রধান শিক্ষক কোন বিদ্যালয় সেটা আপনি দিয়ে দেবেন এখানে। অর্থাৎ প্রধান শিক্ষক তারপর শহর মাধ্যমিক বিদ্যালয় দাকব খুলনা, এভাবে আপনার
মাধ্যমটা দিয়ে দেবেন। আবেদনকারীর নাম, প্রথম অংশ শিক্ষার্থী কর্তৃক, এই প্রথম অংশটা শিক্ষার্থী কর্তৃক পূর্ণ আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, গ্রাম দিতে হবে, ডাকঘর, উপজেলা, জেলা দিতে হবে। শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর, মেইল নম্বর যদি থাকে এবং ইমেইল নম্বর যদি থাকে সেটা এখানে বসাতে পারবেন। আচ্ছা, 2 নম্বর আছে শিক্ষার্থীর জেন্ডার, ছেলে না মেয়ে সেটা আপনি এখানে লিখবেন। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর দিবেন, জন্ম তারিখ দিবেন। অধ্যয়নরত শ্রেণী দিবেন, শ্রেণীর রোল নং দিবেন। বিভাগ থাকলে বিভাগে অবশ্যই লিখতে হবে, সেক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে বিভাগটা লিখবেন। শিক্ষাবর্ষ দিবেন, প্রাত বা দিবা হলে প্রাত বা দিবা যেটা হয় সেটা লিখবেন। ধর্ম যদি ধর্ম কোনটা সেটা লিখবেন, বর্ণ লিখবেন। পিতার নাম বাংলায়, ইংরেজিতে লিখবেন। পিতার এনআইডি দিবেন, পেশা দিবেন, মাসিক আয় দিবেন। পিতার নাম, মাতার নাম বাংলায় দিবেন, ইংরেজিতে দেবেন। মাতার এনআইডি, পেশা, মাসিক আয় দিবেন। পিতামাতার অবর্তমানে বৈধ অভিভাবক তথ্য দিব। যদি পিতামাতা না থাকে তাহলে তার বৈধ অভিভাবক যিনি আছেন তার তথ্য এখানে দিতে হবে। অভিভাবকের নাম দিতে হবে, ইংরেজিতে দিতে হবে। অভিভাবকের সঙ্গে সম্পর্ক দিতে হবে। অভিভাবকের এনআইডি, পেশা দিতে হবে। আচ্ছা, এটা গেল। তারপরে আবেদনকারী শিক্ষার্থীর অধ্যয়নত প্রতিষ্ঠান ও পরীক্ষা পাশের বিবরণ, এখানে পরীক্ষা পাশের বিবরণ দিতে হবে। বিদ্যালয়ের নাম ও ইআইএন নম্বর দিতে হবে। এখানে এই অংশটা বিদ্যালয়ের নাম ও ইআইএন লিখতে হবে। জেলা উপজেলা লিখতে হবে। পরীক্ষার নাম লিখতে হবে, কোন পরীক্ষা, যে পরীক্ষা হয়। যদি পিএসসি থাকে পিএসসি রেজাল্ট দিতে পারেন, কিংবা সপ্তম শ্রেণীর থাকলে ষষ্ঠ শ্রেণীর রেজাল্ট দিতে পারেন। অষ্টম শ্রেণী হলে অষ্টম শ্রেণীর রেজাল্ট, নবম শ্রেণী হলে অষ্টম শ্রেণীর রেজাল্ট, দশম শ্রেণী হলে নবম শ্রেণীর রেজাল্ট, এভাবে। এবং জেএসসি থাকলে জেএসসি রেজাল্টও দিয়ে দেবেন। পাশের সন এভাবে রেজাল্টটা দিয়ে দিতে হবে। আইডি রেস্ট, পিএসসি আইডি, জেএসসি আইডি যদি থাকে সেটা দিতে পারবেন। মোট নম্বর দিতে পারবেন। চতুর্থ বিষয় ব্যতীত মোট নম্বর এখানে দেওয়া যাবে। এভাবে ফর্মটা পূরণ করতে হবে। বিদ্যুৎ ষষ্ঠ নবম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে যথাক্রমে পিএসসি ও জেএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার ফলাফল প্রযোজ্য ক্ষেত্রে পূরণ করতে হবে। এখানে বলছে যে ষষ্ঠ ও নবম শ্রেণীর ক্ষেত্রে যথাক্রমে পিএসসি ও জেএসসির পরীক্ষার প্রাপ্ত নম্বর দিতে হবে। এখানে নির্দিষ্ট করে কিন্তু বলে দিয়েছে। ষষ্ঠ ও নবম শ্রেণীর ক্ষেত্রে, ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে পিএসসি রেজাল্ট দিতে হবে, নবম শ্রেণীর ক্ষেত্রে জেএসসি রেজাল্ট দিতে হবে। এবং সপ্তম, অষ্টম, দশম শ্রেণীর জন্য পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার ফলাফল দিতে হবে। এখানে বলছে যে 8 নম্বরে আছে টিক দিন, বলছে খ্রিস্টান হলে খ্রিস্টান টিক দিন, বৌদ্ধ হলে বৌদ্ধ, তফসিলে হিন্দু হলে হিন্দু, সশস্ত্র বাহিনী হলে এখানে যেটা হয় টিক দিতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি উপবৃত্তি পেয়ে থাকলে তার বিবরণ দিতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি উপবৃত্তি পেয়ে থাকলে তার বিবরণ এখানে দিতে হবে। অনলাইন ব্যাংক সংক্রান্ত তথ্য, অনলাইন ব্যাংক শিক্ষার্থীর আবেদনকারী হিসাবধারী নাম ইংরেজিতে। এখানে অনলাইন ব্যাংক শিক্ষার্থী আবেদনকারী, এখানে শিক্ষার্থী অভিভাবকের যৌথ অ্যাকাউন্ট থাকতে হবে। যৌথ অ্যাকাউন্ট থাকলে শিক্ষার্থীর নাম এখানে আবেদনের হিসাবে যে নাম আছে সেই নামটা এখানে ইংরেজিতে লিখতে হবে। এখানে বলছে আবেদনকারী শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবে নাম অভিন্ন হতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর নাম অর্থাৎ জন্ম নিবন্ধনের ইংরেজি জন্ম নিবন্ধনের যেটা আছে সেই নামটা এবং অনলাইন ব্যাংকে যে নামটা আছে সেই নামটা একই থাকতে হবে। যৌথ নামে ব্যাংক ও হিসাব, স্কুল, ব্যাংক হিসাব খোলা হলে উভয়ের নাম দিতে হবে। যৌথ নামে থাকলে সেটা যৌথ নামে লিখতে হবে। ব্যাংকের নাম দিতে হবে, শাখার নাম দিতে হবে, শাখার রাউটিং নাম্বার দিতে হবে। হিসাব নম্বর অবশ্যই 13 থেকে 17 ডিজিটের মধ্যে হতে হবে। তারপরে বলছে যে 11 নম্বর, আমি শপথ করে বলছে যে উপরোক্ত বিবরণ সত্য দিয়ে এখানে আবেদনকারী স্বাক্ষর করবে, অর্থাৎ শিক্ষার্থী এখানে স্বাক্ষর করবে। দ্বিতীয় অংশ, প্রতিষ্ঠান কর্তৃক পুরনো প্রতিষ্ঠান স্মারক দিবে, তারিখ দিবে, আবেদনকারীর নাম বাংলায় দিবে, ইংরেজিতে দেবে, পিতার বা অভিভাবকের নাম দিবে, অধ্যয়নরত শ্রেণী দিবে, বিভাগ মানবিক এগুলো তথ্য অনুসারে দিবে, শিক্ষাবর্ষ দিবে, রোল নম্বর দিবে, প্রেরত দেবে, এগুলো দিবে। প্রতিষ্ঠানের টেলিফোন নম্বর দিবে, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর দিবে, প্রতিষ্ঠানের ইমেল ঠিকানা দিবে। শিক্ষার্থী দাখিলকৃত ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিক ও যথাযথ আছে এই মর্মে প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর ও প্রধানের স্বাক্ষর নামসহ সিল এখানে পূরণ করবে, অর্থাৎ সে স্বাক্ষর সিল দিয়ে এখানে পূরণ করবে। নির্ধারিত তারিখের আগে অথবা পরে দাখিলকৃত সকল আবেদনই বাতিল বলে গণ্য। শর্তাবলী এখানে দিয়েছে, নির্ধারিত তারিখের আগে অথবা পরে দাখিলকৃত সকল আবেদনই বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানগণ কর্তৃক আলাদা আলাদা ক্যাটাগরি বা শ্রেণীভিত্তিক অগ্রাণ ফরওয়ার্ডিং দিতে হবে। বিভিন্ন সম্প্রদায় শনাক্তকরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদের সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এখানে শনাক্ত সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তফসিলে হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কমিশন, প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র দাখিল করতে হবে। তফসিলে হলে তার ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদপত্র নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সকল নম্বরপত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে সকল নম্বরপত্র আছে তার সত্যায়িত হতে হবে।
ফর্মে প্রতিষ্ঠান প্রধানের টেলিফোন নম্বর, মোবাইল নম্বর ও ইমেইলের ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, এগুলো করতে হবে। সকল প্রতিষ্ঠানকে মাউসির ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশিত উপবৃত্তির নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোডপূর্বক শিক্ষার্থীদের মাঝে বিতরণ, তথ্য ফর্ম যথাযথ পূরণ, প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্তি সহ প্রতিষ্ঠান প্রধানগণ যাচাইপূর্বক অগ্রায়ণ সহ স্ব আঞ্চলিক অফিসে আবেদন সমূহ প্রেরণ করবেন। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উপবৃত্তি প্রাপ্তদের নামের তালিকা স্ব আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে প্রকাশ করবেন। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্নত হবে। যৌথ নামে ব্যাংক হিসাব, স্কুল ব্যাংক হিসাব খোলা হলে হিসাবধারী নামের স্থলে উভয়ের নাম দিতে হবে। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই 13 থেকে 17 ডিজিটের মধ্যে হতে হবে। হিসাবটি সচল অ্যাক্টিভ থাকতে হবে এবং সঠিক নির্ভুলভাবে পূরণ করতে হবে। ব্যাংকের নাম ও শাখার নাম ও রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। এইটা ছিল ফর্ম এর নমুনা। এইটা অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফর্ম, এই ফর্মটা এখানে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম। আপনারা সেইভাবে যথাযথভাবে ফর্মটা পূরণ করে আপনারা আবেদন করবেন এবং যে যে কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে সত্যায়িতপূর্বক আপনারা প্রতিষ্ঠানে জমা দিবেন। এটা ছিল ফর্ম নং 1 অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী। এবং ফর্ম নং 2 আছে সংখ্যালঘু সম্প্রদায় উপবৃত্তির আবেদন ফর্ম, একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণী। এটাও ফর্ম একই ধরনের ফর্ম। এটা যেহেতু একটা ক্যাটাগরি ভাগ আছে এবং ওটা একটা ক্যাটাগরি ভাগ আছে, এইভাবে ফর্ম কিন্তু একই ধরনের আছে। আপনারা একটু পড়ে নেবেন। আপনারা ফর্মটা যখন ডাউনলোড করবেন, এটা ফর্মটা পূরণ করবেন, ডাউনলোড করে ভালো করে পড়বেন আগে। পড়ার পরে তারপর ফর্মটা নির্ভুলভাবে পূরণ করবেন। যেহেতু এগুলো একটা সরকারি রাজস্ব খাতের উপবৃত্তি, এগুলো নির্ভুল হতে হয়, সব ডকুমেন্টসগুলো যথাযথ থাকতে হয়। সেভাবে যথাযথভাবে পূরণপূর্বক আপনারা প্রতিষ্ঠানে জমা দিবেন। প্রতিষ্ঠান প্রধান সেগুলো আপনারা তাদের নিয়ম অনুসারে যে সময় অনুসারে তারা কিন্তু জমা দিয়ে দেবে। তবে আপনার সময়ের ভিতরে আপনি এই কাজটা কমপ্লিট করবেন। তো আপনারা যারা ফর্মটা ডাউনলোড করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে যে ডাউনলোড করতে পারবেন। ফর্ম দুটো কিন্তু এখানে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরকম নতুন ভিডিওটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন ভিডিও পাবেন। ভিডিওটা যদি আপনাদেরকে কোনো উপকারে লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন।